দ্য বেঙ্গলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত। আমি শুভময়। সত্যজিৎ রায়ের লেখা প্রফেসর শঙ্কুর ডায়েরির যে শেষ গল্পটি রয়েছে নবম শ্রেণীর অন্তর্গত স্বর্ণপর্ণী, সেই স্বর্ণপর্ণী গল্পটি আমরা শুরু করেছিলাম। আমার কাছে বইটি রয়েছে, এই দেখো, এই যে প্রফেসর শঙ্কুর ডায়েরির যে বইটি রয়েছে, ক্লাস 9-এ তোমাদের এটি পড়তে হয়। সেই বইটির গল্প স্বর্ণপর্ণী, যথেষ্ট বড় গল্প। আমরা প্রথম পার্ট শুরু করেছিলাম, মানে ফার্স্ট যে পার্ট সেটি আমাদের হয়ে গেছিল, 3-4টে পেজ আমরা আলোচনা করেছিলাম। আজ তার সেকেন্ড পার্টেও আমরা মোটামুটি 3-4টে পেজ শুরু করব। আমরা আজ টিকরি বাবা যে বলে দিয়েছিল যে স্বর্ণপর্ণী, সেখানে প্রফেসর শঙ্কু গিয়েছিল এবং সে যে ঘোড়ার সাওয়ারি তার সাথে সেখানে গিয়েছিল এবং সেখানে গিয়ে তিনি দেখতে পেয়েছিলেন যে সত্যি সত্যি স্বর্ণপর্ণী গাছ সেখানে রয়েছে। এই পর্যন্ত আমরা পড়েছিলাম। তারপরে দেখো এই যে ছবিটা রয়েছে, এই ছবি হচ্ছে 82 পেজ, আর আমরা শুরু করব আজকে 83 নাম্বার পেজ, অর্থাৎ 83 পেজ থেকে আজ আমাদের আলোচনা শুরু হবে। চলো তাহলে পড়ছি। আমার মনটা নেচে উঠলো, অর্থাৎ গাছটি দেখার পর থেকে প্রফেসর শঙ্কুর মনটা নেচে উঠলো। এত অল্প সময়ে আমার অভিযান সফল হবে সেটা ভাবতে পারিনি। মানে যে কোনো একটা সাকসেস পেতে গেলে তোমাকে অনেক কষ্ট করতে হয়, এটা চট করে তিনি যেন সাকসেস পেয়ে গেলেন। কিন্তু এখানে তো দেখছি মাত্র একটা গাছ, খুঁজলে আরো বেরোবে কি? অর্থাৎ আশেপাশে আরো গাছ টাছ হাবিজাবি ইত্যাদি কি বেরোবে? প্রায় 15 মিনিট ধরে খুঁজেও আর কোনো স্বর্ণপর্ণীর সন্ধান না পেয়ে আমরা ঝর্ণার ধারে ফিরে এলাম। অর্থাৎ আর কোনো গাছ তারা দেখতে পেল না। গাছ পেলে কি করব সেটা আগে থেকে স্থির করে রেখেছিলাম, অর্থাৎ গাছটি দেখে আমরা তারপরে কি সিদ্ধান্ত নিব সেটা আগে থেকে ভেবে রেখেছিলাম। সঙ্গে চটের থলিতে কসলি বাজার থেকে কেনা একটা কোদাল ছিল, অর্থাৎ সাথে করে একটা কোদাল তারা নিয়ে গিয়েছিল। সেটা থলি থেকে বার করে কাজে লেগে গেলাম। উদ্দেশ্য গাছড়াটাকে, অর্থাৎ এটা তো গাছ না, এটা গাছড়া, সে গাছড়াটাকে শিকড় শুদ্ধ একদম গোড়া থেকে তুলে আমার সঙ্গে গিরিডিতে নিয়ে আসবো। আমাকে কোদাল চালাতে দেখে ছোটলাল আরে রাম রাম, মানে তার মালিক হয়ে কোদাল চালাচ্ছে, আর তিনি যেহেতু তার সাথে এসেছিলেন হেল্পার হিসাবে, তাই তিনি বলেছেন ছি 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 এটা কি হচ্ছে বলে আমার অপটু হাত থেকে, অর্থাৎ তার তো এক্সপিরিয়েন্স তেমন ছিল না, সে অপটু হাত থেকে কোদালটা ছিনিয়ে নিয়ে 5 মিনিটের মধ্যে শিকড় শুদ্ধা গাছটাটা আমার হাতে তুলে দিল। 3 দিন পরে গিরিডিতে ফিরে এসে প্রথমেই আমার মালি হরকিষণকে, এটা একটা প্রশ্ন, যে প্রফেসর শঙ্কুদের বাড়ির মালি অর্থাৎ যে গার্ডেন দেখাশোনা করে তাকে মালি বলা হয়, সেই মালির নাম ছিল হরকিষণ। সে হরকিষণকে ডেকে পাঠালাম। সে এলে পর তার সামনে গাছড়াটা তুলে ধরে বললাম, এ জিনিস দেখেছো কখনো? অর্থাৎ এই যে গাছটি, আমি যে গাছটি তুলে এনেছি, এই গাছ তুমি জীবনে কখনো দেখেছো? কভি নেহি, ভ্রুকুটি করে মাথা নেড়ে বলল হরকিষণ, অর্থাৎ কখনো সে দেখেনি। আমি বললাম, তুমি এক্ষুনি এটাকে বাগানের একপাশে পুঁতে ফেলে এর পরিচর্যা শুরু করো, অর্থাৎ গাছটা তুমি লাগিয়ে দাও। হরকিষণ স্বর্ণপর্ণীটাকে হাতে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে জিজ্ঞেস করলো, এ থেকে দাওয়াই হয় কিনা? অর্থাৎ এই যে ওষুধের গাছটা আপনি নিয়ে এসেছেন, ওষুধের গাছ তো বুঝেনি, ও ভাবছে এমনি গাছ, এটা থেকে কি কোনো ওষুধ তৈরি হয়? আমি বললাম বড়িয়া দাওয়াই, তার মানে খুব ভালো ওষুধ তৈরি হয়। তব তো এক পেড় সে নেই হোগা বাবুজি, অর্থাৎ একটা গাছ থেকে তো আর হবে না, এর থেকে আরো গাছ গজায় এমন ব্যবস্থা তুমি করতে পারবে? মালি বলল, এ গাছের ডালের একটা বিশেষ অংশ কেটে সেটাকে ভেঙে নিয়ে টুকরোটা মাটিতে পুঁতে তোয়াজ করলে তা থেকে নিশ্চয়ই আর একটা গাছ গজাবে। অর্থাৎ ডাল ভেঙে নিয়ে আমরা জবা গাছ যেভাবে তৈরি করি, ডাল ভেঙে নিয়ে মাটিতে লাগিয়ে দিই এবং তার থেকে বিভিন্ন ধরনের আরো গাছ হয়ে যায়, সেরকম হলে ভালোই হয়, তুমি তাই করো। আমি বললাম, ওষুধ যখন এনেছি তখন তার দৌড়টা একবার নিশ্চয়ই যাচাই করে দেখা দরকার, অর্থাৎ টিকরি বাবার কথাটা সত্যি না মিথ্যে সেটা তো যাচাই করে দেখা দরকার। টিকরি বাবার গাছের সন্ধানে যখন ভুল ছিল না, মানে তিনি বলে দিয়েছিলেন সেই অনুসারে গিয়ে গাছটি যখন পাওয়া গিয়েছিল, তখন অনুমান করা যেতে পারে পাণ্ডুরোগ সারার ঘটনাটাও সত্যি, অর্থাৎ যে কোনো রোগ সেরে যেত, এটাও হয়তো সত্যি কথা। যাবার আগে শুনে গিয়েছিলাম আজন্ম গিরিডিবাসী উকিল জয়গোপাল মিত্র গুরুতরভাবে অসুস্থ, অর্থাৎ গিরিডিরই একজন বিখ্যাত উকিল জয়গোপাল মিত্র, নামটি মনে রাখবে, জয়গোপাল মিত্র, তিনি ভীষণ অসুস্থ। উনি বাবার পেশেন্ট ছিলেন। ওর স্ত্রী, আমি মাসিমা বলি, মানে তার স্ত্রীকে তিনি মাসিমা বলেন। ফোন করে জানলাম মিত্র মশাইয়ের উদরী হয়েছে, যাকে ইংরেজিতে বলে অ্যাসাইটিস, তার অ্যাসাইটিস রোগ হয়েছে। আমি চোখে অন্ধকার দেখছি রে তিলু, অর্থাৎ তিনি মারা গেলে বা তিনি চলে গেলে তিনি তো একাকী পড়ে যাবেন, এই জন্য তিনি অন্ধকার দেখছেন, বললেন জয়ন্তী মাসিমা।
ডাক্তারেরা সবাই জবাব দিয়ে দিয়েছে, অর্থাৎ কোনো ডাক্তারই বলেনি যে তিনি ঠিক হয়ে যাবেন, প্রত্যেকটা ডাক্তারই কম বেশি জবাব দিয়ে দিয়েছে। আমি স্বর্ণপর্ণির কথা বলতেই উনি দীর্ঘশ্বাস ফেলে বললেন, এত ওষুধই তো পড়লো, আরেকটা পড়লে ক্ষতি কি? বুঝলাম তিনি খুব একটা আশ্বস্ত হয়েছেন তা না, অর্থাৎ মনে মনে যে সান্ত্বনা পেয়েছেন, খুব যে একটি কনফার্ম যে সেরেই যাবে সেরকম কোনো ব্যাপার নয়, খেতে হয় খাবে এরকম একটা ব্যাপার, এতদিনই খেলো আর একটা ওষুধ খেলে ক্ষতিই বাকি। তাও আমি সেদিন সন্ধ্যাবেলায় গেলাম মিত্রমশাইয়ের বাড়িতে। সন্ধ্যাবেলা তিনি গিয়েছিলেন, সঙ্গে একটা কাগজের মোড়কে গুঁড়ো করা দুটো স্বর্ণপর্ণির পাতা, অর্থাৎ পাতাগুলোকে শুকিয়ে গুঁড়ো করে খেতে হয়, আধ কাপ দুধের সাথে মিশিয়ে খাইয়ে দিন মাসিমা, আমি কাল সকালে এসে খোঁজ নেব। উৎকণ্ঠায় রাত্রে ভালো ঘুম হলো না, অর্থাৎ রাত্রে কি অ্যাকশন হবে, আর অর্থাৎ স্বর্ণপর্ণির অ্যাকশনটা তো রাত্রে, তোমাকে খাইয়ে দিবে, খাওয়ার পরে গোটা রাত ঘুমাবে, পেশেন্ট সকালবেলায় ম্যাজিকের মতো সেরে উঠবে, এটাই তো স্বর্ণপর্ণির গুণ। তো উৎকণ্ঠায় রাত্রে ভালো ঘুম হলো না যে সকালে কি রেজাল্ট পাবো। সকালে বৈঠকখানায় এসে বসেছি, চাকর দুঃখী, তাদের বাড়ির চাকরের নাম ছিল দুঃখী, চা এনে সামনে টেবিলে রেখেছে, এমন সময় টেলিফোনটা বেজে উঠলো। আমি এক লাফে গিয়ে ফোনটা তুলে হ্যালো বলতেই জয়ন্ত মাসিমার তিলু, মানে ওই পার থেকে তিলু নামে যে চিৎকার শুরু করছে, চিৎকারটাতে এরকম করে ফোনটা ধরছিল, কানের সাথে লাগিয়ে 1 ইঞ্চি এভাবে সরিয়ে দিয়েছে, মানে ফোনটাকে কান থেকে ইঞ্চি খানেক সরিয়ে নিতে হলো, অর্থাৎ এত জোরে চিৎকার যে ফোনটাকে কান থেকে সরিয়ে নিতে হলো। তিলু, বাবা তিলু এসে দেখে যাও, জমের দৌড় থেকে ফিরে এসেছেন তোমার মেশো, অর্থাৎ তিনি তো মারাই যাচ্ছিলেন, সে মারা যাওয়া মানে জমের দৌড়ে চলে যাওয়া, সেই জমের দৌড় থেকে, মানে দৌড় বলতে দরজা, সেই দরজা থেকে তোমার মেশো যেন ফিরে এসেছেন। তাড়াহুড়ো করে কিছু করব না, এটা আমি আগেই ঠিক করেছিলাম, অর্থাৎ হুটহাট করে কোনো সিদ্ধান্ত নিব না। তবে মিত্রমশাইয়ের আরোগ্যের পরে যে আমার ওষুধের খবর গিরিডির চারিদিকে ছড়িয়ে পড়বে, এটা আমি আন্দাজ করেছিলাম, অর্থাৎ তুমি একজনকে ওষুধ দিবে, সে ঠিক হয়ে যাবে, তারপর যে তোমার প্রচার শুরু হবে সেটা তিনি জানতেন খুব ভালো করে। ফলে চাই বা না চাই আমাকে কিছু দুরারোগ্য ব্যারামের চিকিৎসা করতে হয়েছিল, অর্থাৎ যে সমস্ত লোকেরা প্রায় মারা যাচ্ছিল আর কি ওষুধের অভাবে, তাদের কয়েকজনের চিকিৎসা অবশ্যই করতে হয়েছিল। বলা বাহুল্য সব ক্ষেত্রেই আমার ওষুধ কিন্তু কাজ করেছিল, মানে ওষুধ কিন্তু বিফল হয়নি। এই আশ্চর্য ওষুধ কি করে পেলাম সে প্রশ্ন অবশ্য আমাকে বহুবার শুনতে হয়েছে, অর্থাৎ আমি এই ওষুধ কিভাবে কোথা থেকে আবিষ্কার করলাম অনেকে জিজ্ঞেস করেছে। উত্তরে প্রতিবারই আমি একই মিথ্যার আশ্রয় নিয়েছি, মিথ্যা কথাই বলে চলেছেন। বাবা মারা যাওয়ার আগে এই ওষুধ আমাকে দিয়ে গিয়েছিলেন, কোথায় পাওয়া যায় কি নাম তা তো বলতে পারবো না, মানে এইভাবে এবার তাহলে যে মারা গেছে তাকে যে ধরো, এরকম একটা ব্যাপার, এইভাবে বলে তিনি কিন্তু নিজেকে সেভ করে নিয়েছিলেন। ইতিমধ্যে আমার মালির অধ্যবসায়ের ফলে, মানে তার যে মালি হরকিশোর, বেশ ভালো পরিচর্যার ফলে আমার বাগানের দক্ষিণ দিকে দেওয়ালের সামনে মাটিতে 11টা স্বর্ণপর্ণী শোভা পাচ্ছে, অর্থাৎ ডাল কেটে কেটে বসিয়ে দিয়েছে, সেখানে 11টা গাছ অলরেডি হয়ে গিয়েছে। প্রত্যেকটিরই প্রতি বছর নতুন নতুন করে পাতা গজাবে, তাই সাপ্লাইয়ের অভাব হবে না আমার মনে হচ্ছে। এমন ধারণা যদি দিয়ে থাকি যে আমি এখন কলকাতা কলেজের অধ্যাপনা ছেড়ে পুরোপুরি ডাক্তারিতে লেগে গেছি, তাহলে সেটা শুধরানো দরকার, অর্থাৎ আমি যে চিকিৎসক হয়ে গেলাম হঠাৎ করে, তেমনটা নয়। অধ্যাপনা পুরো দস্তুর মতো চলছে, অর্থাৎ আমার পড়ানোর কাজও খুব ভালোভাবেই চলছে। কলকাতায় এখনো কেউ স্বর্ণপর্ণির কথা জানে না, ও যা যা চিকিৎসা করেছে সব গিরিডিতেই করেছে, কলকাতায় এখনো কেউ জানে না ব্যাপারটি নিয়ে, কারণ আমি কাউকে কিচ্ছু বলিনি। তবে হঠাৎ যদি চেনাশোনার মধ্যে শুনি কেউ কঠিন ব্যারামে মরণাপন্ন, মানে ভীষণ অসুস্থ, তাহলে যাতে তাকে দিতে পারি সেজন্য আমার সঙ্গে সবসময় গোটা 12 পাতা থাকে, অর্থাৎ কলকাতায় যাওয়ার সময় 10-12টা পাতা পকেটে করে নিয়ে তিনি ঘুরে বেড়াতেন সবসময়, মানে পকেটে করে নয়, কলকাতা যাওয়ার সময় নিয়ে যেতেন সাথে, বাড়িতে রেখে দিতেন, যদি কারো প্রয়োজন হতো তখন তিনি ইমার্জেন্সির জন্য রেখে দিয়েছিলেন সেটা। একটা ব্যাপারে আমার একটু খুঁতখুঁটামি ছিল, শুকনো পাতা গুঁড়িয়ে দুধে মিশিয়ে খাওয়ানোর প্রাচীন পন্থাটা আমার ভালো লাগছিল না। ওই যে পাতা গুঁড়ো করে দুধে মিশিয়ে খাওয়ানো, এই জিনিসটা আমার ভালো লাগছিল না। আমি ঠিক করলাম স্বর্ণপর্ণির বড়ি তৈরি করবো, অর্থাৎ ট্যাবলেট তৈরি করব। 1 মাসের মধ্যেই আমার পরিকল্পনা বাস্তবে পরিণত হলো। 1 মাসের খাটাখাটনি করলাম, ওই ট্যাবলেট তৈরি করা হয়ে গেল। আমার 25 বছরের জন্মদিনে গ্রীষ্মের ছুটিতে বাড়িতে বসে কলের হাতল ঘোরাচ্ছি, মানে এইভাবে কল ঘোরাচ্ছে, আর কলের নিচ দিয়ে নল দিয়ে বড়ি পর বড়ি টপ টপ করে একটা বাটিতে পড়ছে। এমন সময় বিদ্যুৎ ঝলকের মতো ওই ওষুধের একটা নাম আমার মাথায় এসে গেল। কি নাম? মিরাকিউরল, অর্থাৎ মিরাকল কিউর ফর অল কমপ্লেন্টস, সর্বরোগ নাশক বড়ি, যেই
ট্যাবলেট খেলে যে কোনো রোগ নাশ হয়ে যাবে, এই জন্য তার নাম দিলেন সর্বরোগ নাশক বড়ি। এই সময় একটা ঘটনা ঘটলো, যেটা বলা যেতে পারে আমার জীবনের মোড় ঘুরিয়ে দিল। মানে এমন সময় এমন একটা ঘটনা ঘটলো যে আমার জীবনের পুরো ইতিহাসটাই যেন ঘুরিয়ে দিল। আমি তখন কলকাতায়, মানে এটা শুরু হলো ঘটনাটা, এবং এই ঘটনাটি নিয়েই গল্পটি চলবে গোটাটা, এবং এই ঘটনাটি শেষ, আমাদের গল্পটিও শেষ। এই গোটা ঘটনাটি নিয়েই স্বর্ণপর্ণীর এই গল্পটি লেখা। তো তিনি তখন ছিলেন কলকাতায়। প্রফেসরের কাজ নেবার মাসখানেকের মধ্যেই আমি ইংরেজি ভাষার বিজ্ঞান বিষয়ক সর্বশ্রেষ্ঠ পত্রিকা নেচারের গ্রাহক হয়েছিলাম। অর্থাৎ সেই সময় একটা পত্রিকা বের হতো, পত্রিকাটির নাম ছিল নেচার, সেটি আমি নিতাম রেগুলার বেসিসে। এই পত্রিকায় জীবতত্ত্ব সম্বন্ধে একটা চমৎকার প্রবন্ধ পড়ে আমি লেখক জেরেমি সন্ডার্সকে তার বাসস্থান লন্ডনে একটা চিঠি লিখি। সেখানে জীবতত্ত্ব বিষয়ে একটা আর্টিকেল বেরিয়েছিল। লিখেছিল কে? জেরেমি সন্ডার্স। বাড়ি কোথায়? লন্ডনে। সেই লন্ডনে তিনি একটি চিঠি লিখেছিলেন। নেচারের লেখক পরিচিতিতে বলা হয়েছিল সন্ডার্স 2 বছর হলো কেমব্রিজ থেকে বায়োলজি পাশ করে বেরিয়েছে। অর্থাৎ তিনি বায়োলজি বেশি দিন পড়েননি, 2 বছর হয়েছে। আন্দাজে মনে হয় সে আমারই বয়সী হবে। তখন বিলেতে চিঠি যেতে জাহাজে লাগতো 18 দিন, অর্থাৎ ইংল্যান্ডে একটা চিঠি পৌঁছতে সময় লাগতো 18 দিন, আর প্লেনে 8 দিন। জাহাজ মানে জলপথে, সেখানে যেতে লাগতো 18 দিন, আর বাই এয়ারে যেতে লাগতো 8 দিন। আমি এয়ার মেলেই লিখেছিলাম, মানে ওই আমারটা চিঠিটা এয়ার মেলেই যেত, অর্থাৎ প্লেনে করেই যেত। সন্ডার্সের উত্তর এলো 19 দিন পর, অর্থাৎ চিঠিটি যাবে 8 দিন, চিঠিটি আবারও 2-3 দিন সময় নেবে, আবার 8 দিন পরে আসবে। তো 8 8 16 আর ওদিকে 3, ধরো 19, ঠিকই আছে, ও প্লেনে পাঠিয়েছিল। তো 19 দিন পরে চিঠিটি এসেছিল, অর্থাৎ সেও এয়ার মেলেই লিখেছে। সে যে আমার চিঠি পেয়ে শুধু খুশি হয়েছে তাই নয়, সে নাকি চিঠিতে এক বিরল বিদগ্ধ বৈজ্ঞানিক মনের পরিচয় পেয়েছে, অর্থাৎ তার একটি সায়েন্টিস্ট মনের পরিচয় সন্ডার্স পেয়েছিল। শেষ কলাইনে সে জানিয়েছিল যে তার জন্ম হয় ভারতবর্ষের পুনা শহরে, অর্থাৎ তারও জন্ম হয়েছিল পুনা শহরে। কিন্তু আমার ঠাকুরদা 32 বছর বয়সে ইন্ডিয়ান আর্মিতে ছিলেন, মানে 32 বছর ইন্ডিয়ান আর্মিতে কাজ করেছেন। আমি অবশ্য 27 বছর বয়সে বাবা মার সঙ্গে ইংল্যান্ডে চলে আসি। কিন্তু সেই 7 বছরের স্মৃতি, 7 বছর বয়সে তিনি চলে গেছিলেন। সেই 7 বছরের স্মৃতি আর ভারতবাসীর উপর টান আমার এখনো অম্লান রয়েছে। চিঠি লেখালেখি চললো, অর্থাৎ তারপরে অনেক চিঠি লেখালেখি হলো। তৃতীয় চিঠিতে সন্ডার্স লিখলো, যদিও আমাদের দুজনেরই বয়স 25, আমি বিশ্বাস করি না এই বয়সে পত্রবন্ধু হওয়া যায় না, অর্থাৎ আমরা চিঠি দিয়ে বন্ধু হয়ে গিয়েছি। তুমি আমার মতে সাও দাও কিনা সেটা জানার অপেক্ষায় রইলাম, অর্থাৎ আমরা কি বন্ধু হতে পারি? আমি স্বভাবতই সন্ডার্সের প্রস্তাবে রাজি হলাম, অর্থাৎ সন্ডার্স বন্ধু হতে চেয়েছিল, আমি রাজিও হয়ে গেলাম। পরস্পরকে ছবি পাঠানো হলো, মানে চিঠির মাধ্যমেই ছবি পাঠালাম। অপ্রতিহতভাবে চলতে লাগলো এয়ার মেলে চিঠি যাওয়া আসা। তখন তো আর টেলিফোন, হোয়াটসঅ্যাপ ইত্যাদি ছিল না, চিঠি ওই এয়ার মেলেই যাতায়াত করলো। মাস 8 চলার পর, অর্থাৎ 8 মাস এইভাবে চিঠি দেওয়া নেওয়ার পর, হঠাৎ আমার একটা চিঠির পর 1 মাস পেরিয়ে গেলেও সন্ডার্সের উত্তর আসলো না। পরপর সাধারণত 16-17 দিনে 18 দিনেই উত্তর চলে আসে, 1 মাস হয়ে গেছে, তা উত্তর আসেনি। ঠিক করলাম আরো 2 সপ্তাহ দেখে তারপর একটা টেলিগ্রাম করব। সন্ডার্স চাকরি করে না সেটা জানি, সে এখনো জীববিদ্যা নিয়ে রিসার্চ করছে। 7 দিনের মাথায় হঠাৎ বিলাত থেকে একটা চিঠি আসলো। ভাবছিল 2 সপ্তাহ, কিন্তু 7 দিনের মাথায় চলে আসলো। খামের উপর হাতের লেখা তো সন্ডার্সের না, কোন এক মহিলার। চিঠি খুলতেই মনে পড়লো সন্ডার্স লিখেছিল সে গত বছর বিয়ে করেছে, তার স্ত্রীর নাম ডরথি। চিঠি খুলে দেখি হ্যাঁ, লেখিকা ডরথি বটে, অর্থাৎ সন্ডার্স লেখেনি, ডরথি লিখছে চিঠিটা। কিন্তু এই যে নিদারুণ দুঃসংবাদ, মানে একটা খারাপ খবরই এসেছিল। তোমাকে খবরটা জানাতে আমার কি মনের অবস্থা হচ্ছে বোঝাতে পারবো না। এটা সম্পূর্ণ কিন্তু তার স্ত্রী লিখেছে। ডরথি, তুমি জেরির এত বন্ধু বলেই এই কর্তব্যটা আমার কাছে আরো কঠিন। জেরি বলতে এখানে সন্ডার্স, তার ডাকনাম জেরি। এ ভনিতার পরে বজ্রাঘাত, জেরির যকৃতে ক্যান্সার ধরা পড়েছে। ডাক্তারের মতে তার মেয়াদ আর মাত্র 2 মাস, অর্থাৎ সে 2 মাসের বেশি বাঁচবে না। পড়ার সঙ্গে সঙ্গেই আমার কি করণীয় আমি স্থির করে ফেলেছি, মানে আমাকে কি করতে হবে। 10টা মিরাকিউরলের বড়ি সেদিনই এয়ার মেলে পাঠিয়ে দিলাম ডরথির নামে। 10টা ট্যাবলেট পাঠিয়ে দিল, সঙ্গে চিঠিতে কাতর অনুরোধ, এই পার্সেল পাওয়া মাত্রই তুমি তোমার স্বামীকে 2টো বড়ি খাইয়ে দেবে।
দুদিনে যদি কাজ না হয় তাহলে আরো দুটো খাওয়াই দিবে। এইভাবে 10টা বড়ি তুমি শেষ করে ফেলতে পারো। যেই মুহূর্তে মনে হবে বড়িতে কাজ দিয়েছে তখনই আমাকে একটা টেলিগ্রাম করে জানাবে। 1.5 মাস কেটে গেল, কোনো খবর নাই, অর্থাৎ চিঠিটা পাঠানোর পরেও 1.5 মাস হয়ে গেল, কোনো খবর নেই। ক্যান্সারে কি তাহলে মিরাকিউরাল কাজ করে না? তাহলে তো ওষুধের নাম পাল্টাতে হবে, কারণ ওটার নাম দিয়েছি আমি সর্বরোগ নাশক বড়ি। আমি ততদিনে গিরিডি ফিরে এসেছি পুজোর ছুটিতে। সন্ডার্সের কাছে আমার 2টা ঠিকানাই ছিল, অর্থাৎ কখন কোথায় থাকি না থাকি সবকিছু জানতো। এখন কখন আমি কোথায় গিরিডিতে থাকি না কলকাতায় থাকি সেটাও সে জানতো। কালী পূজার আগের দিন ডর থেকে একটা টেলিগ্রামের খসড়া করে অত্যন্ত বিষণ্ণ মনে সেটাই চোখ বুলাচ্ছি, একটা চিঠি পাঠাবো ভাবছিলাম। এমন সময় দুঃখী ব্যস্ত হয়ে এসে বলল, একটা সাহেব এক্ষুনি ট্যাক্সি থেকে নামলেন, কেউ একজন আসছে আপনার বাড়িতে। বলার প্রায় সঙ্গে সঙ্গে দরজায় কড়া নাড়ার শব্দ। আমার বাড়িতে ঢুকে প্রথমেই বৈঠকখানা পড়ে, দরজা খুলে দেখি একটি স্বর্ণকেশ শ্বেতাঙ্গ সুপুরুষ, অর্থাৎ গোল্ডেন কালারের চুল, একটি বেশ ভালো দেখতে একটি লোক, ঠোঁটের কোণে হাসি নিয়ে দাঁড়িয়ে আছে। ফটো বিনিময় হবার জন্য হবার দরুন আমরা পরস্পরের মুখ চিনতাম, একে অপরকে চিনতাম, যেহেতু ফটো আমরা পাঠিয়েছিলাম। তাই আমি আর থাকতে না পেরে সন্ডার্সকে জড়িয়ে ধরে রুদ্ধ কণ্ঠে বললাম, তুমি বেঁচে আছো? ততক্ষণে আমরা দুজনে ঘরে ঢুকে এসেছি। দুঃখী সন্ডার্সকে হাত থেকে তার সুটকেসটা নিয়ে নিয়েছে, দুঃখী সন্ডার্সের হাত থেকে সুটকেস নিয়ে নিয়েছে। এবার সন্ডার্স আমার পিঠে 2টো চাপড় মেরে ধপ করে একটা সোফায় বসে পড়ে বলল, তা যে আছি সে তো দেখতেই পাচ্ছ, আমি তো বেঁচেই আছি। কিন্তু সত্যি করে বলো তো, এটা কি কোনো ভারতীয় ভেলকি, ম্যাজিক? লন্ডনের ডাক্তারি মহলে তো হইচই পড়ে গেছে। কি ট্যাবলেট পাঠিয়েছিলে তুমি আমাকে? আমি দুঃখীকে কপি করতে বলে স্বর্ণপর্ণীর ঘটনাটা আদ্যপান্ত সন্ডার্সকে বললাম, অর্থাৎ কিভাবে পেয়েছি না পেয়েছি সব ঘটনা খুলে বললাম। সন্ডার্স সবকিছু শুনে কিঞ্চিত অভিমানের সুরে বলল, এমন একটা ঘটনা তুমি আমাকে এতদিন তোমার পত্রবন্ধুর কাছে লুকিয়ে রেখেছো? আমি সত্যি কথাটাই বললাম। আমার ভয় হয়েছিল তুমি আমার কথা বিশ্বাস করবে না, ফলে আমাদের দুজনের মধ্যে একটা ব্যবধান এসে পড়বে, ভুল বোঝাবুঝি হতে পারে। ননসেন্স। তোমার চিঠিতে যে সবচেয়ে বেশি প্রকাশ পায় সেটা হলো তোমার চিন্তা ধারার স্বচ্ছতা ও গভীরতা, তুমি যে সত্যি কথা বলো সেটাই ধরা পড়ে। আমি তোমার কথা বিশ্বাস করব না, এটা কি হতে পারে? কি নাম তোমার এই আশ্চর্য ওষুধের? সংস্কৃত নামটা তো তোমায় বলেইছি, আমার দেওয়া নাম হলো মিরাকিউরল। ব্রাভো, এর চেয়ে ভালো নাম আর হতেই পারে না। কিন্তু আশা করি তুমি এই ওষুধের পেটেন্ট নিয়েছো, অর্থাৎ তুমি এই ওষুধ বাজারে যখন ছাড়বে বা কিছু একটা করবে সেটার কোনো ব্যবস্থা নিশ্চয়ই তুমি নিয়েছো। আমরা এই 85 পাতা পর্যন্ত আজকে এই পার্ট 2তে আলোচনা করলাম। পরবর্তী যে থার্ড যে পার্টটি তৈরি হবে সেটি আমরা এর পরের যে পেজ রয়েছে সেখান থেকে আলোচনা করব। আর আজকে এর আগের ভিডিওতে আমি কোনো এসিকিউ বা এমসিকিউ জাতীয় কোনো প্রশ্ন দেইনি। আজকের ভিডিওতে আমি এখন এরপরে এই আলোচনা শেষ হওয়ার পরে কিছু এসিকিউ প্রশ্ন তো তোমাদের জন্য থাকবে। চলো তাহলে এখানেই আলোচনা শেষ করছি। অন্যান্য বিড়ালদের তুলনায় আলাদা কেন? সে কোনো সাধারণ বিড়াল 14-15 বছর অবধি বাঁচে, যে কোনো সাধারণ বিড়াল, কিন্তু নিউটনের আয়ুষ্কাল অন্যান্য বিড়ালদের তুলনায় বেশি। সে 24 বছর বয়স অবধি জীবিত রয়েছে, তাই সে অন্যান্য বিড়ালের চেয়ে আলাদা। মার্জারিন কি? মার্জারিন প্রফেসর শঙ্কুর তৈরি বিশেষ ওষুধ, যা তিনি তৈরি করেন নিউটন সহ বিড়াল প্রজাতির আয়ুষ্কাল বৃদ্ধির জন্য। প্রফেসর শঙ্কু কি হিসাবে বিখ্যাত? প্রফেসর শঙ্কু পেশাগতভাবে অধ্যাপনার কাজে নিযুক্ত থাকলেও তার খ্যাতি মূলত ইনভেন্টর বা আবিষ্কারক হিসেবে। প্রফেসর শঙ্কুর প্রথম আবিষ্কার কি? প্রফেসর শঙ্কু প্রথম আবিষ্কার করেন মিরাকিউরল, অর্থাৎ মিরাকুল কিওর ফর অল কমপ্লেন্টস। একে সর্বরোগনাশক ওষুধও বলা হয়। অ্যানাইহিলিন পিস্তলের একটি বৈশিষ্ট্য লেখো। অ্যানাইহিলিন পিস্তল অন্যান্য পিস্তলের তুলনায় আলাদা। এই পিস্তলের দ্বারা কোনো রকম রক্তপাত না ঘটিয়ে শত্রুপক্ষকে নিশ্চিহ্ন করে দেওয়া যায়। প্রফেসর শঙ্কু তার কোন কোন আবিষ্কারের নাম এই গল্পে উল্লেখ করেছেন? স্বর্ণপর্ণী গল্পে প্রফেসর শঙ্কুর একাধিক আবিষ্কারের নাম উল্লেখ করা হয়েছে, যেমন মিরাকিউরল, অ্যানাইহিলিন পিস্তল, সমলোনিন, মার্জারিন,
এয়ার কন্ডিশনিং পিল, রিমেমব্রেন, লুমিনিম্যাক্স, লিঙ্গুয়েগ্রাফ, অর্নিথন প্রভৃতির নাম উল্লেখযোগ্য। ত্রিপুরেশ্বর শঙ্কু কে? ত্রিপুরেশ্বর শঙ্কু ছিলেন গিরিডির এক অপ্রতিদ্বন্দ্বী চিকিৎসক। তিনি ছিলেন প্রফেসর তিলকেশ্বর শঙ্কুর পিতা। প্রফেসর শঙ্কু কোন বিষয়ে নিয়ে বিএসসি পাশ করেন? প্রফেসর শঙ্কু দুটি বিষয় নিয়ে বিএসসি পরীক্ষা দেন। তিনি ফিজিক্স ও কেমিস্ট্রিতে ভালো অনার্স নিয়ে বিএসসি পাশ করেন। এবার গ্রীষ্মের ছুটিতে বাড়ি গিয়ে কি দেখে প্রফেসর শঙ্কুর নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার অবস্থা হয়? একবার গ্রীষ্মের ছুটিতে বাড়ি গিয়ে প্রফেসর দেখেন তার বাবা কাজের টেবিলের পাশে মেঝেতে চিত হয়ে পড়ে আছেন। এই দৃশ্য দেখে তার নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার অবস্থা হয়। পেস মেকার কি? পেসমেকার হৃদযন্ত্রের পরিপূরক। ব্যাটারি চালিত ছোট চতুষ্কোণ এই যন্ত্রটি অস্ত্রোপচার করে হৃদরোগীর বুকে ঢুকিয়ে দিলে হার্টের স্পন্দন স্বাভাবিক রাখা সম্ভব হয়। টিকরি বাবা কে? টিকরি বাবা গিরিডির এক জনপ্রিয় সাধু বাবা, যিনি উশ্রী নদীর পার্শ্ববর্তী এক গ্রামে গাছতলায় বসে ধ্যান করেন। এই টিকরি বাবাই কোনো এক জাদু বলে প্রফেসর শঙ্কুর বাবার রোগ সম্বন্ধে অবগত হয়ে তাকে সোনেপত্তি অর্থাৎ স্বর্ণপর্ণী গাছের সন্ধান দেন। স্বর্ণপর্ণী কি ধরনের গাছ? স্বর্ণপর্ণী এক কোমর লম্বা হলুদ রঙের পাতায় ভরা বিশেষ ধরনের গাছড়া। এই গাছড়ার পাতা সর্বরোগের বিনাশ সাধনে সক্ষম। টিকরি বাবা স্বর্ণপর্ণীর পাতা কিভাবে সেবন করার কথা বলেন? টিকরি বাবা বলেন, দুধের সঙ্গে দুটো শুকনো স্বর্ণপর্ণীর পাতা গুঁড়ো করে মিশিয়ে খেতে হয়, তাহলে রাতারাতি যে কোনো রোগের উপশম সম্ভব। টিকরি বাবার কথা অনুযায়ী কোথায় গেলে স্বর্ণপর্ণী পাওয়া যাবে? টিকরি বাবা কথা অনুযায়ী স্বর্ণপর্ণী পেতে গেলে প্রথমে যেতে হবে কসৌলি। সেখান থেকে 3 ক্রোশ উত্তরে আছে একটা চামুণ্ডার মন্দিরের ভগ্নাবশেষ, যার পিছনে আছে জঙ্গল ও জঙ্গলে আছে এক ঝর্ণা। সেই ঝর্ণার পাশেই গজায় সর্বরোগ নাশক সোনেপত্তি অর্থাৎ স্বর্ণপর্ণীর গাছ। কোন প্রাচীন ভারতীয় গ্রন্থে স্বর্ণপর্ণী গাছের উল্লেখ পাওয়া যায়? চরক সংহিতাতে স্বর্ণপর্ণী গাছের উল্লেখ পাওয়া যায়। স্বর্ণপর্ণীর একাধিক গাছ তৈরির জন্য একটা গাছ থেকে আর একটা গাছ গজানোর কোন পদ্ধতির কথা প্রফেসর শঙ্কুর বাড়ির মালি বলে? প্রফেসর শঙ্কুর বাড়ির মালি হরকিশন জানায় যে একটা গাছের ডালের একটা বিশেষ অংশ থেকে সেটাকে ভেঙে নিয়ে তার টুকরোটাকে মাটিতে পুঁতে তাকে তোয়াজ করলে অর্থাৎ যথাযথ পরিচর্যা করলেই তার থেকে নতুন গাছ গজানো সম্ভব। স্বর্ণপর্ণীর পাতা নিয়ে প্রফেসর শঙ্কু সর্বপ্রথম কার কোন রোগের চিকিৎসা করেন? স্বর্ণপর্ণী গাছের পাতা দিয়ে প্রফেসর শঙ্কু সর্বপ্রথম তাদের গিরিডির বাড়ির প্রতিবেশী উকিল জয়গোপাল মিত্রের উদরী রোগ অর্থাৎ অ্যাসাইটিস রোগের চিকিৎসা করেন।